বন্ধুরা, আমি সোমেন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সোমেন স্টাডি অ্যান্ড ব্লগ। আমরা যে অধ্যায়ভিত্তিক ক্লাস চালু করেছি ইতিহাসে, সেগুলো আমরা তো প্রতিনিয়তই চলছে এবং তার সাথে সাথে প্রতি রবিবার স্ট্যাটিক জিকে ক্লাস তোমরা করছো। এবং আজকে থেকে অর্থাৎ 1 জানুয়ারি সবাইকে প্রথমে জানিয়ে নিই হ্যাপি নিউ ইয়ার। সবাইয়ের 2024 খুব ভালো কাটুক, আমাদের প্রত্যেকের স্বপ্নগুলো পূর্ণ হোক। আশা করি এই 2024 সালের মধ্যে আমরা প্রত্যেকে একটা, আমাদের উদ্দেশ্য সরকারি চাকরি, সেই সরকারি চাকরি প্রত্যেকে একটা পেয়ে যাবো, এই আশা নিয়ে আমাদের নতুন বছরের শুভেচ্ছা রইল সকলকে। চলো, আর আজকে যে আমরা শুরু করছি প্রথম ক্লাস ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে। আর তোমরা যারা ইউটিউবে দেখো অবশ্যই জানো যে আগে বলেছি, আগের ক্লাস যারা দেখেছো, যে আজকে থেকে আমরা শুরু করব ফেসবুকে। এবং ফেসবুক থেকে যারা আছে প্রথম দেখছো, অবশ্যই ফেসবুকটা ফলো করে রেখো এবং পেজটাকে ফলো করে লাইক করে রেখো, ক্লাসগুলো দেখবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো ক্লাসগুলো, আমাদের অনেক আগের ক্লাস যেগুলো করা আছে, অধ্যায়ভিত্তিক ক্লাস করা আছে, স্ট্যাটিক জিকে ক্লাস করা আছে। এবং যারা ইউটিউব থেকে দেখছো, নতুন দেখছো, তারা অবশ্যই ক্লাসটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। চলো শুরু করি আজকের প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাজে আসবে আমার ক্লাসগুলো। চলো বেশি কথা না বলে শুরু করি। প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন, ব্রিটিশ সংসদে ভারতীয় স্বাধীনতা অ্যাক্ট কবে পাস হয়? অপশান এ বলছে 18 জুলাই 1947 সাল। অপশান বি বলছে 20 জুলাই 1947 সাল। অপশান সি বলছে 18 জুলাই 1946 সাল এবং অপশান ডি বলছে 20 জুলাই 1946 সাল। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 18 জুলাই 1947 সাল। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কোন আইন মতে রাজ্যসভা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ বলছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। অপশান বি বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। অপশান সি বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এবং অপশান ডি বলছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের কোন আইন রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দান করে? অপশান এ বলছে ভারত সরকার আইন 1919। অপশান বি বলছে ভারত সরকার আইন 1909। অপশান সি বলছে ভারত সরকার আইন 1935 এবং অপশান ডি বলছে ভারতীয় স্বাধীনতা আইন 1947। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারত সরকার আইন 1935। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোথা থেকে একক বিচারালয় ব্যবস্থা গৃহীত হয়েছে? অপশানগুলো দেখে নিই। অপশান এ বলছে ভারত সরকার আইন 1935। অপশান বি বলছে ভারত সরকার আইন 1919। অপশান সি ভারতীয় পরিষদ আইন, নাকি অপশান ডি ভারত সরকার আইন 1858। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভারত সরকার আইন 1935। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? গণপরিষদের প্রথম অধিবেশন, অপশান এ বলছে মাদ্রাজে, বি বলছে নতুন দিল্লি, সি বলছে ক্যালকাটা এবং ডি বলছে বোম্বে। তাহলে প্রথম কোথায় হয়েছিল? প্রথম হয়েছিল অপশান বি, নতুন দিল্লিতে। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, বলছে ভারতীয় সংবিধান গণপরিষদের দ্বারা কত সালে লাগু হয়? অপশান এ 26 জানুয়ারি 1950। অপশান বি 26 নভেম্বর 1949। অপশান সি 26 জানুয়ারি 1949 এবং অপশান ডি 20 জানুয়ারি 1949। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 26 নভেম্বর 1949 সাল। আচ্ছা, আরেকটা বলে রাখি এর সঙ্গে, তোমরা শুনে নাও, যে গণপরিষদ লাগু হয়েছিল 26 নভেম্বর 1949 সালে, কিন্তু গণপরিষদ কার্যকরী হয়েছিল কবে? গণপরিষদ কার্যকরী হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি, যেটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি যেই দিন, সেদিন সংবিধান কার্যকরী হয়েছিল। মনে থাকবে? চলো পরের প্রশ্নে চলে যাই। 7 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল? গণপরিষদের প্রথম সভা হয়েছিল 1945 সালে 9 ডিসেম্বর, 1946 সালে 9 ডিসেম্বর, 1947 সালে 9 ডিসেম্বর, নাকি 48 সালে 9 ডিসেম্বর। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1946 সালের 9 ডিসেম্বর। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি একক কেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়, কথাটি কে বলেছিলেন? অপশান এ বলছে জওহরলাল নেহেরু। অপশান বি বলছে ডিডি বসু। অপশান সি বলছে ডক্টর আম্বেদকর এবং অপশান ডি বলছে রাজেন্দ্র প্রসাদ। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডিডি বসু। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, 1946 সালের 9 ডিসেম্বর তারিখে
অনুষ্ঠিত গণপরিষদে প্রথম সভায় কে অস্থায়ী সভাপতি ছিলেন? অপশান এ বলছে ডক্টর বি আর আম্বেদকর, বি বলছে রাজেন্দ্র প্রসাদ এবং সি বলছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা এবং ডি বলছে বি এন রাও। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সচ্চিদানন্দ সিনহা। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ বলছে রাজেন্দ্র প্রসাদ, বি বলছে চক্রবর্তী রাজাগোপালাচারী, সি বলছে বি আর আম্বেদকর এবং ডি বলছে তেজ বাহাদুর সাপ্রু। এখানে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বি আর আম্বেদকর। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সংবিধান সংক্রান্ত বিধানগুলির মধ্যে কোনটি 1949 সালে 26শে নভেম্বর বলবৎ হয়নি? আর 26শে নভেম্বর কী হয়েছিল? 1949 সালে সংবিধান লাগু হয়েছিল। এবার সেই দিন কোনটা এর মধ্যে বলবৎ হয়নি সেটা জানতে চেয়েছে। অপশান এ বলছে নাগরিকত্ব সংক্রান্ত আইন, অপশান বি বলছে নির্বাচন সংক্রান্ত আইন, অপশান সি বলছে মৌলিক অধিকার এবং অপশান ডি বলছে এদের মধ্যে কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মৌলিক অধিকার। মৌলিক অধিকার পরবর্তীকালে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, 1946 সালে 13ই ডিসেম্বর কে ভারতের গণপরিষদে অবজেক্টিভ রিজলিউশন পেশ করেন? অপশান এ বলছে সুচেতা কৃপালিনী, বি বলছে সরোজিনী নাইডু, সি বলছে রাজেন্দ্র প্রসাদ এবং ডি বলছে পণ্ডিত জওহরলাল নেহেরু। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পণ্ডিত জওহরলাল নেহেরু। এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, সুপ্রশাসনের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়? অপশানগুলো দেখে নিই। অপশান এ বলছে অংশগ্রহণ এবং আইনের শাসন, অপশান বি বলছে স্বচ্ছতা এবং প্রতিক্রিয়াশীলতা, অপশান সি বলছে সমতা এবং অন্তর্ভুক্তি এবং অপশান ডি বলছে ধর্মীয়তা এবং আবেগপ্রবণতা। তাহলে এখানে আমরা সহজেই বুঝতে পারি যেটা আমাদের সুশাসনের ক্ষেত্রে অন্তর্ভুক্ত নয়, সেটা হলো অপশান ডি ধর্মীয়তা এবং আবেগপ্রবণতা। সেটা সংবিধানে আবেগের কোনো জায়গা নেই। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দেশের সংসদের মডেলের উপর ভিত্তি করে ভারতীয় পার্লামেন্ট গঠিত হয়? তাহলে কোন দেশের সংসদের মডেল? অপশান এ বলছে জার্মান পার্লামেন্ট, বি বলছে ব্রিটিশ পার্লামেন্ট, সি বলছে আমেরিকা পার্লামেন্ট এবং ডি বলছে ফরাসি পার্লামেন্ট। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ব্রিটিশ পার্লামেন্ট। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত আমেরিকার রাষ্ট্রপতিদের মধ্যে কে বর্ণনা করেছেন গভর্নমেন্ট অব দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল? কে বলেছেন? একজন আমেরিকান রাষ্ট্রপতি। তিনি কে? অপশান এ বলছে আব্রাহাম লিঙ্কন, অপশান বি বলছে থমাস জেফারসন, অপশান সি বলছে জর্জ ওয়াশিংটন, অপশান ডি বলছে জন এফ কেনেডি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আব্রাহাম লিঙ্কন। 16 নম্বর প্রশ্ন, জাতির একতা ও অখণ্ডতা শব্দবন্ধগুলি কোথায় দেখা যায়? অপশান এ বলছে নির্দেশমূলক নীতি, অপশান বি বলছে জরুরি অবস্থা বিষয় আইন, অপশান সি বলছে মৌলিক কর্তব্য এবং অপশান ডি বলছে প্রস্তাবনা। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি প্রস্তাবনা। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, তার আগে বলে রাখি তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করে দিও, তাহলে তোমরা সামনের ক্লাসগুলো পাবে। চলো আমরা এবার বলতে থাকি। ভারত একটি কোন অর্থে প্রজাতন্ত্র? ভারত বলছে কোন অর্থে প্রজাতন্ত্র? অপশান এ বলছে রাষ্ট্রের একজন নির্বাচিত প্রধান আছে সেই জন্য প্রজাতন্ত্র, অপশান বি বলছে সংসদীয় সরকার আছে সেই জন্য প্রজাতন্ত্র, অপশান সি বলছে রাষ্ট্রে নির্বাচিত সরকার আছে সেই জন্য প্রজাতন্ত্র এবং অপশান ডি বলছে একজন প্রধানমন্ত্রী রয়েছে সেই জন্য প্রজাতন্ত্র। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাষ্ট্রের একজন নির্বাচিত প্রধান আছে সেই কারণে এটি একটি প্রজাতন্ত্র দেশ। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের স্বাধীনতা সৌভ্রাতৃত্বের ধারণা নেওয়া হয়েছে অপশান এ বলছে জার্মানি, বি বলছে রাশিয়া, সি বলছে ফ্রান্স, ডি বলছে ইউএসএ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফ্রান্স। বলো তো ফ্রান্সের কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? ফ্রান্সে নেওয়া হয়েছে ফ্রান্সের যে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল, সেই ফরাসি বিপ্লবের আদর্শ কী ছিল? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। সেখান থেকে এই যে স্বাধীনতা এবং সৌভ্রাতৃত্বের ধারণা নেওয়া হয়েছে। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, কবে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনার সাথে যুক্ত করা হয়েছিল? বলো দেখি কবে নেওয়া হয়েছিল? অপশান এ বলছে 1970 সালে, অপশান বি বলছে 1981 সালে, সি বলছে 1976 সালে এবং ডি বলছে 1950 সালে। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1976 সালে। সংবিধানের কততম সংশোধনী? সংবিধানের 42তম সংশোধনী। সেই 42তম সংশোধনীতে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছে। 20 নম্বর প্রশ্ন,
ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা কি, আমি যে প্রশ্নগুলো আলোচনা করছি সবগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। এগুলো বিভিন্ন পরীক্ষায়, ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে এখানে সবচেয়ে বেশি WBCS পরীক্ষায় আছে, মেনে প্রিলিতে যে সমস্ত পরীক্ষা আছে এছাড়াও বিভিন্ন আইএএস পরীক্ষা, বিভিন্ন রাজ্যের PSC পরীক্ষা এবং SSC পরীক্ষা, এই যে পরীক্ষাগুলো সেইখান থেকে আমি কোশ্চেনগুলো কালেক্ট করে আমি ক্লাসগুলো করছি। আগামী দিনেও আমরা প্রিভিয়াস ইয়ারেরই বিভিন্ন সংবিধানের বিভিন্ন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নগুলোই আলোচনা করব। তাই জন্য তোমরা অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই চ্যানেলটা যদি, আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দেখো। চলো অপশানগুলো দেখে নিই। অপশান এ বলছে মৌলিক অধিকার, বি বলছে প্রস্তাবনা এবং সি বলছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এবং ডি বলছে দশম তপশিল। ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে? এখানে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্রস্তাবনাকে। তোমাদের একটা জেনে রাখা ভালো, দেখো জেনে রাখো যে আমরা কি জানি ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয়? আমরা জানি ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় 32 নম্বর ধারাকে। কে বলেছে? BR আম্বেদকর বলেছে 32 নম্বর ধারাকে। কিন্তু তাহলে এখানে প্রস্তাবনা কেন হলো? প্রস্তাবনা আছে কারণ প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছে কে? ঠাকুরদাস ভার্গব। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠাকুরদাস ভার্গব, ভয়কার র গ ভ, ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলেছেন। এটা 2022 সালের WBCS যে মেন হয়েছিল সেই মেন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রস্তাবনার সঙ্গে অন্তর্ভুক্ত নয়? অপশান এ বলছে সার্বভৌম, বি বলছে সমাজতান্ত্রিক, সি বলছে গণতন্ত্র, ডি বলছে যুক্তরাষ্ট্র। আমরা জানি, আমি জানি তোমরা এটা সহজেই অনুমান করতে পেরেছ প্রশ্নের উত্তরটা কী হবে। তাহলে প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি, যুক্তরাষ্ট্রীয়। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, কততম সংশোধনী আইনে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং ন্যায়পরায়ণত এই 3টি শব্দকে যুক্ত করা হয়েছে? অপশানগুলো দেখি। অপশান এ বলছে 42তম, বি বলছে 43তম, সি বলছে 45তম এবং ডি বলছে 46তম। তাহলে আগের প্রশ্ন যে ভালো করে মন দিয়ে শুনলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে উত্তর? এই উত্তর হয়ে যাবে অপশান এ, 42তম সংশোধনীতে। বোঝা গেছে? তাহলে পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধানের প্রস্তাবনা অনুকরণে তৈরি? এটা WBCS পরীক্ষা 2021-এ মেন পরীক্ষা এটা এসেছিল। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধানের প্রস্তাবনা অনুকরণে তৈরি হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আমেরিকা। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় সমাজতন্ত্রের রূপ নয়? অপশান এ বলছে গণতান্ত্রিক সমাজতন্ত্র, বি বলছে উগ্র সমাজতন্ত্র, সি বলছে সাম্প্রদায়িক সমাজতন্ত্র এবং ডি বলছে নেহরুভিয়ান সমাজতন্ত্র। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, উগ্র সমাজতন্ত্র। উগ্রতা আমাদের সংবিধানে কখনোই একে স্বীকৃতি দেয় না। বোঝা গেছে? এটা ন্যাশনাল লেভেলে একটা পরীক্ষায় এসেছিল। পরের প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন, ভারতের নাগরিকত্ব পেতে নিচের কোন শর্ত পূরণ করতে হয় না? এটাও WBCS মেনে এসেছিল 2022-এ। অপশান এ বলছে স্বাভাবিক নাগরিক অধিকার, বি বলছে জন্ম, সি বলছে বংশ এবং ডি বলছে অধিকারে থাকা সম্পত্তি। তাহলে এটা সহজেই আমরা বলতে পারবো, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অধিকারে থাকা সম্পত্তি। এবার বলে রাখি, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা করতে হয় করে দিও এবং আমাদের ফেসবুক পেজ সোমেন স্টাডি অ্যান্ড ব্লগ, একই নামে আমাদের ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। চলো, যারা ধৈর্য ধরে এতক্ষণ দেখলে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার বলি, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, সকলের আশা যেন পূর্ণ হয় এই কামনা করি। চলো, বাই।